হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরিং উইথ দীপাঞ্জন। আজ 30শে সেপ্টেম্বর মহা অষ্টমী, আর সেই অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা সবাই মিলে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলুন তো? লখনৌর উদ্দেশ্যে। না, আজকে পুরো লখনৌ টানা যাব না দুটো বাচ্চা নিয়ে, অবশ্যই আমরা মাঝে হল্ট দেব। তো আমরা বোধগয়াতে নাইটটা স্টে করব, তারপর আমাদের প্ল্যান আছে পরের দিন আমরা সকাল সকাল যতটা পারি সকালে লখনৌর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো আপাতত ভালোই রাস্তা পেয়েছি, স্মুথ রাস্তা। চলুন, আপনাদের সঙ্গে যেতে যেতে অনেক কথা হবে এবং রাস্তার কন্ডিশন কোথায় কেমন পেলাম জানিয়ে দেওয়া হবে। ঠিক 6:19 বাজে, তো অন্ধকার হয়ে গেছে। আমরা এই ঝাড়খণ্ডের প্রায় শেষ পথে আর কি, ঝাড়খণ্ডে ঢুকে গেছি। বোধগয়ার এখান থেকে ঠিক 141 কিলোমিটার মতন বাকি আছে। তো দেখা যাক, ঘড়ির টাইম তো 9:27 দেখাচ্ছে বোধগয়া পৌঁছাতে। দেখা যাক এখন কটা বাজে। অবশেষে এসে পৌঁছালাম বোধগয়ার আমাদের যে হোটেলটা বুক করেছি সেই হোটেলে, দ্য বুদ্ধা রিসর্ট। আচ্ছা, আমরা বেরিয়েছিলাম দুপুর 1টা, আর এখন হচ্ছে দেখাচ্ছে ঘড়ির কাঁটায় 9:06 মতন দেখাচ্ছে। তো মোটামুটি দুপুর 1টায় বেরিয়ে 9:06 আমরা বোধগয়ায় পৌঁছে গেলাম। রাস্তা ভীষণ ভালো পেয়েছি, শুধু ঝাড়খণ্ডের কিছুটা রাস্তা খুবই বাজে ছিল, মাঝে মাঝে ডাইভারশন ছিল, আর অন্ধকার হয়ে গেলে একটু অসুবিধাও হচ্ছিল। এত ডাইভারশন ছিল, ওখানেই একটু লেট হয়ে গেছিল। আচ্ছা চলুন, এবার আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। অনেকটাই বড় আর খুব সুন্দর হোটেলটা। আচ্ছা আসুন, এবার আমার সাথে আপনারাও একটু রুমটা দেখে নেবেন। রুমটা যথেষ্ট স্পেসাস। এখানে একটা ডাবল বেড এবং তার সাথে আমরা একটা করে সিঙ্গেল বেড নিয়ে নিই। তো সাইডে একটা সিঙ্গেল বেড দিয়ে সুন্দর, বেশ যথেষ্ট স্পেস ছিল। আচ্ছা, রুমের সঙ্গেই যেটা অ্যাটাচ ভালো লেগেছে, যেটা একটা সুন্দর বেশ সিটিং এরিয়া আছে। এখানে একটা মিরর দেয়া আছে, আর তার সাথে বাইরের জানলাটা, যেটা ভিউটা ভীষণই সুন্দর। ওই জানলাটা দেখতে পাচ্ছেন, ওটা খুললে একটা সুন্দর সুইমিং পুলের ভিউ আসে। আচ্ছা, এই রুমটার ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 3,500 টাকা, কিন্তু অ্যাকর্ডিং টু সিজন ওয়াইজ এটা চেঞ্জ হতে পারে, সেটা আপনারা কথা বলে নেবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হলো হোটেলের। আর যথেষ্ট স্পেসাস রুমটাও ছিল, ভীষণই ভালো এক কথায়। গুড মর্নিং, এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন 10টা বাজে, 10টা প্রায় 5 মতন হয়েছে। লখনৌর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু কিছুক্ষণের জন্য আমরা টি ব্রেক দিলাম। এখানে একটা ধাবা আছে। ছেলেটা এত দুষ্টুমি করছিল, গাড়িটা বসা যাচ্ছিল না, তো সেই হিসাবে এখন ঠিক দুপুর 1টা বাজে। ওই দেখুন, আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। আবার বেশ কিছুক্ষণ সময় আমরা এই বৃষ্টির জন্য আটকে থাকলাম। যাই হোক, এখানে একটু চা পকোড়া খেয়ে নিলাম, দিয়ে আবার রওনা দিলাম। আমরা গতকাল কলকাতা থেকে বেরিয়ে রাত্রিবেলা ঢুকেছিলাম বোধগয়াতে। একটা অ্যাডভাইজারি, বিহার বর্ডার 100 কিলোমিটার আগে অব্দি রাস্তা খুবই খারাপ ছিল। তো
প্রচুর ডাইভারশন, প্রচুর ব্রিজের কাজ হচ্ছে, সুতরাং যারা সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে যাবেন একটু সাবধানে যাওয়াটাই বেটার। আর সকালে আমরা আজকে বোধগয়া থেকে বেরিয়েছি লখনৌর উদ্দেশ্যে, 10টা নাগাদ বেরিয়েছি। রাস্তা যেটা ধরেছি হচ্ছে পাটনার আগে থেকে আপনার বাঁহাতে কাটিং যাচ্ছে, যেটা বাক্সার অব্দি নতুন রাস্তা হয়েছে, সেটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছে। লোকাল লোকজনদের জিজ্ঞেস করলাম, ওই রাস্তাটাই বললো এখন কন্ডিশন সব থেকে ভালো এবং টাইমও কম লাগবে, তো যাক ওইটাতেই আমরা এখন যাচ্ছি। রাস্তা সত্যিই খুবই ভালো, এক আধ জায়গায় অল্প একটু, তবে সেটা নেগলিজেবল। এখন দেখা যাক আগে কিরকম রাস্তা পাওয়া যায়। খুবই এক্সাইটেড, আমরা পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। অবশ্যই লখনৌতে সন্ধ্যার মধ্যে আশা করি পৌঁছে যাব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকছি, এত জোর বৃষ্টি পড়ছে যে একটু ইচ্ছা ছিল এখানে নামে একটা ছবি তোলার, পারলাম না সেটা। রাস্তাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখন ঘড়ির টাইম দেখাচ্ছে 2:59, মানে 3টে বাজে যাচ্ছে। ভীষণ মানে বৃষ্টি পড়ছে, একটা কিছু দেখা যাচ্ছে না, মানে রাস্তায় গাড়ি চালানোটাই ভীষণ অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, কিন্তু জানি না বোঝা যাবে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। এই যে আমরা ভেবেছিলাম যে বাক্সারের কাছে ফ্যামিলি কোনো একটা আউটলেটে একটু লাঞ্চ করে নেবো, কিন্তু এই এলাকাটায় একদমই কিছু সেরকম ভালো কিছু নেই। আপনারা যারা প্ল্যান করে আসছেন যে এরকমভাবে খাবেন, প্লিজ সঙ্গে খাবার ক্যারি করবেন। এখন প্রায় রাত 8টা বাজতে যাচ্ছে। আমরা আমাদের হোটেলে এবার ঢুকবো। হোটেলের নাম হচ্ছে দ্য মিলেনিয়া রিজেন্সি। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এটার গোমতীনগর, মাটিয়ারি। আচ্ছা, হোটেলের যাবতীয় ফোন নাম্বার বা কিছু সব কিছু আমরা জানিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে। আচ্ছা, এবার আমরা হোটেলে ঢুকছি আর কি, রুমে ঢুকছি। রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। হোটেল মিলেনিয়াম রিজেন্সি। রুমটা হচ্ছে, এখানে একটা বেড দেখছেন, ওদিকে একটা ডাবল বেড, মোটামুটি বেশ বড়ই আছে। আমরা একটা সিঙ্গেল বেড এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, তো এখানে সিঙ্গেল বেডটা পেতে দিয়েছে। ওইদিকে একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা বললো ফিক্সড করা আছে। আচ্ছা, এখানে একটা সোফা দেওয়া আছে, আর টেবিল, টিভি। আচ্ছা, এখানে একটা বসার চেয়ার আছে, ওদিকেও একটা বসার চেয়ার আছে। এখানে কেটলি, তারপরে দুটো জলের বোতল, আর যা যা লাগে আর কি, কফি, টি পাউচ সব দেওয়া আছে এটাতে। রুমটা মোটামুটি ভালোই, 4 জনের থাকার পক্ষে যথেষ্ট বড়। এখানে একটা মিরর আছে, আর তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে ওয়ার্ড্রপটা, এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে। আচ্ছা, এবার একটু আমি বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। আজ
আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আগ্রার উদ্দেশ্যে। এখন বেরোচ্ছি আর কি হোটেল ছেড়ে। এখন ঘড়িতে টাইম ঠিক 9টা, একটু দেরি হয়ে গেল। যাই হোক, ব্রেকফাস্ট করে বেরোলাম, একটু তো সময় লাগবেই। এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি। ভীষণ স্মুথ রাস্তাটা, আর 300 কিলোমিটার এইভাবেই চলবে। আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে জাস্ট উঠলাম। স্পিড লিমিট ম্যাক্সিমাম এখানে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং খুবই সুন্দর রাস্তা। নতুন এক্সপ্রেসওয়েটা তৈরি হচ্ছে। গতকাল আমরা পূর্বাঞ্চলেও এসেছি, কিন্তু তার থেকেও মনে হচ্ছে এই রাস্তাটার কোয়ালিটি আরও ভালো এবং খুব সুন্দর ব্যবস্থা। গাড়ি ঘোড়া আজকে যেহেতু ছুটি 2 অক্টোবর, খুব একটা বিশেষ কিছু নেই। দারুণ মনোরম পরিবেশ, ওদেও এই যে ঝালাসটা। সুতরাং দেখা যাক কখন পৌঁছাই। ইচ্ছা আছে আজকে আগ্রাতে বেশ কয়েকটা দর্শনীয় স্থান থেকে রাতের মধ্যে লখনৌ ফিরে আসা। बहुत अच्छा लकड़ी का दरवाजा था। जब अंग्रेज लोग आए ना इंडिया में, वो सारा निकाल निकाल के ब्रिटिश को। অবশেষে তাজমহলের একদম সামনে এসে গেছি। আর এটা সম্পর্কে হিস্ট্রি অবশ্যই বলবো আপনাদের। তার আগে একটু তাজমহলটা একটু দেখিয়ে নিচ্ছি। 4 गार्डन अंदर में है, 4 बैक साइड में है, तो जो हो गया 16 गार्डन। ये जो फाउंटेन दिख रहा है, वाटर फाउंटेन, यह है 53। तो 16 गार्डन है, 53 फाउंटेन है। तो ताजमहल कंप्लीट हुआ था 1653 में, और स्टार्ट हुआ 1631 में। तो उसको जो है 22 ईयर का ये डेट है, तारीख 1653। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার পত্নী আরজুমান বানু বেগম ওরফে মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন। আচ্ছা, তাজমহলের গায়ে যে কোরআনের শ্লোকগুলো লেখা আছে, লেখাগুলি খুব অদ্ভুত প্যাটার্নে। প্রথম থেকে নিচ থেকে যদি ওপর পর্যন্ত দেখা যাবে যে ওপরের লেখাগুলো আস্তে আস্তে বড় হয়েছে। এই কারণে সমস্ত লেখার সাইজগুলি যেন মনে হয় একই রকম। এখন আমরা আগ্রা ফোর্টের কাছে চলে এসেছি, সামনে চলে এসেছি। এবার চলুন ভেতরে আসি। মুঘল সম্রাট আকবর 1565 সালে এই যে মেইন বিল্ডিংটা সেটা স্টার্ট করেছিলেন রেড স্যান্ডস্টোন ইউজ করে, কিন্তু শেষ হয়েছিল 1573 সালে। এর পরবর্তী যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তার উত্তরাধিকার পরবর্তীতে জাহাঙ্গীর এবং শাহজাহান মিলে তৈরি করেছিল। अकबर का 2 बीवी था। मुस्लिम बीवी का नाम रुकैया बेगम, हिंदू बीवी का नाम जोधा। हिंदू बीवी से जहांगीर हुई जिनका नाम सलीम, ये जहांगीर का महल है। एंड जहांगीर का भी 2 वाइफ, हिंदू मान भाई एंड मुस्लिम नूरजहां। ये महल हिंदू रानी के लिए है। इस महल में जो वर्क आप देखेंगे वो हिंदू डिजाइन किया है। और ये मिडिल में रखा किंग का बाट्टा बनाने का। आइए दिखाते हैं आपको। जितना भी छोटा छोटा आर्च है ना, ये जितना भी छोटा छोटा आर्च है, लाइट में होते थे, कैंडल्स ऑयलेंस लगाते थे। ये वर्क आप देखेंगे, ये सिंगल पत्थर में बना है। ये वुड जैसा दिखता है, साउंड भी वुड जैसा आता है, मगर ये पत्थर है। एक ही पत्थर को काट कर ये बनाया गया। इसमें ये सब कार्विंग सभी हैंडमेड द्वारा बनते हैं।
पीछे एक और वॉल है, बीच में गैप रखा गया है। इसमें जॉल भरते थे, गर्मी में ठंडा जॉल और सर्दी में गर्म जॉल। जॉल भरने से ठंडा गर्म नहीं होता था। इधर एक विंडो बना है, वेंटिलेशन, वहाँ से हवा अंदर आता था, दीवारों को टच करता था, इंसुलेशन। तो विंटर टाइम गर्म एंड समर टाइम ठंडा रहता था। तो ये मुगलों का एसी रूम है, हवा महल। আচ্ছা, এখানে একটু জানিয়ে রাখি, শাহজাহানের তো 4টে ছেলে 2টো মেয়ে ছিল, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। আর মেয়ে 2টো ছিল হচ্ছে জাহানারা এবং রোশনারা। তো সেক্ষেত্রেও শাহজাহান করবে অথচ সেখানে মার্বেলের ছোঁয়া থাকবে না, সেটা তো হতে পারে না। সেক্ষেত্রে জাহানারাকে শাহজাহান বড় মেয়ে হিসাবে একটু বেশি প্রেফার করতো, তো তার প্রাসাদটা ছিল মার্বেলের তৈরি। অপরদিকে যেহেতু ছোট মেয়ে রোশনারা ঔরঙ্গজেবের সাথে একটু যোগ দিয়েছিল বা ওর ফেভারে ছিল, সেই কারণে তাকে আনলাকি হিসাবে ধরা হতো এবং তার যে বিল্ডিংটা সেটা কিন্তু রেড স্টোন দিয়ে তৈরি হয়েছিল এবং তা হোয়াইট মার্বেল দিয়ে কভার করা হয়েছিল, কিন্তু জাহানারাটা কিন্তু পুরোটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। আচ্ছা, মার্বেলের গায়ে যে স্টোনগুলো আছে, গাইড আমাদের দেখালো চাঁদের আলো পড়লে কিভাবে এগুলো জ্বলে জ্বলে ওঠে স্টোনগুলো, যা তাজমহলেও ঠিক একইভাবে আছে। ऊपर वाले रूम्स जो बने ना, ये ऑफिस होते थे, दफ्तर, बट ये रूम्स अभी खाली है, बंद है। नीचे वाला जो रूम से जगह बाजार होता था, मीना बाजार, यहाँ का रानी लोग बाहर नहीं जाता था, बाजार यहाँ पर आता था, वो लोग शॉपिंग करते थे। वर्ल्ड डायमंड किंग और मिनिस्टर्स का ऑफिशियल कॉन्फिडेंशियल मीटिंग होता था, वो यहाँ पर करते थे। गर्मी बारिश में मीटिंग अंदर करते थे, बाकी टाइम मीटिंग बाहर होती थी। जब बाहर मीटिंग होती थी, रिंग्स लगाए गए, टेंट यूज़ करते थे, तंबू, शामियाना। बाहर ये काला पत्थर, इधर ये पब्लिक खड़ा है ना, उस जगह राजा बैठते थे, ये वाइट पत्थर मंत्री बैठते थे। वो काला पत्थर इंडिया में सबसे महंगा है, बेल्जियम से मंगाया था। उसी का काला ताजमहल शाहजहां बनाना चाहते थे। गोल्ड चेक करते ना पत्थर पे, कोस्टी पत्थर, बड़ा कोस्टी पत्थर। ये दादा वन सिंगल पीस ऑफ चेयर था, बीच में से चेयर टूट गया है। उस साइड से ब्रिटिशर्स ने फोर्ट पर बॉम्ब मारा तो ये बॉम्ब से क्रैक हो गया, दूसरा बॉम्ब मारा तो वहाँ से बॉम्ब टकरा कर ये लगा, लास्ट में होल हो गया। जो गोल्ड चेक करते ना, ये पत्थर है, वो कोस्टी पत्थर। এই যে জায়গাটা দেখছেন, এটা দেওয়ানি আম নামে পরিচিত। এখানেই কিন্তু যোধা আকবরের শুটিংটা হয়েছিল। আর দূরে যে সমাধিটা দেখা যাচ্ছে সেটা লেফটেন্যান্ট গভর্নর জন রাসেল কলভিনের সমাধি করা হয়েছে ওখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি রুমি দরজার সামনে। আমরা ফার্স্ট গেছিলাম বাড়াই ইমামবাড়া, কিন্তু যেহেতু আজকে ফ্রাইডে, ওদের এখন পুলিশ বললো যে নামাজ পড়া চলছে, তো সেই হিসাবে আফটার 3 PM or 3:30 PM-কে পরেই ওটা খুলবে। তো সেই হিসাবে আমরা ওখান থেকে একটা এই যে টোটো নিলাম, টোটো করে আমরা চলে আসলাম। মোটামুটি ঘাটাঘাট থেকে ছোটা ইমামবাড়া, বড় ইমামবাড়া, এগুলো সব ও দেখিয়ে দেবে, মানে কাছাকাছি। তো সব নিয়ে 100 টাকা বললো চার্জ নেবে। তো আপাতত আমরা 3টের পরেই যাবো বড় ইমামবাড়া। ছোট ইমামবাড়াও তাই, হয়তো খুলবে না, বললো যে নামাজ পড়বে, ওখানে ছেড়ে দেবে, ড্রপ করে দেবে আমাদের। যাই হোক, ঠিক আছে, রুমি দরজা দেখলেন, এবার চলুন, তারপর আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এটার একটু ইতিহাসটা বলে দিই। রুমি দরওয়াজা নবাব আসিফউদ্দৌলা যখন এখানে আকাল পড়েছিল, তখন 4 বছর এই প্রতিদিন দরওয়াজা তৈরি হতো, আর 4000 লোক তৈরি করতো, 4000 লোক এটা আবার ভেঙে দিত। একটাই কারণে যে নবাব ভাবতো যে বসে লোককে খেতে দিলে তারা অকর্মণ্য হয়ে পড়বে,
সেই কারণে ওদের রুটি রোজগার তখন ছিল না বলে এই ব্যবস্থাটা করা হয়েছিল, এবং তারপরে যখন আকাল চলে গেল তখন এইটা আবার পুরো তৈরি করা হলো। আর সব থেকে এটার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে লখনৌ চিকেন কারি ডিজাইন। এটা যদি গেটটা আপনি উল্টোভাবে দেখেন, দেখবেন চিকেন কারি ডিজাইনটা যেটা আমরা পড়ি সেইটা দেখা যাচ্ছে। দুপুরের লাঞ্চে আমরা সপরিবারে এসেছি দস্তরখানে। তো এদের অনেক আউটলেট আছে, তবে আমরা লালবাগে যেটা আছে সেটাতে এসেছি। প্রথমে শুরুতে আমরা এখানকার বিখ্যাত গালাউটি কাবাবের অর্ডার দিয়েছি 2 প্লেট, তার সাথে পরাঠা, মোগলাই পরাঠা আর শিক কাবাব, এটা দিয়ে প্রথমে স্টার্ট করছি। তারপরে এটার পরে দেখি আর কি অর্ডার দেওয়া যায়। তো প্রথমে একটুখানি গালাউটি কাবাবকে টেস্ট করে আপনাদের বলছি। তখন কথায় বলে এটা মুখের দিয়ে মিটিয়ে যায়, নাকপরি করতেই তাই। এটা খেতে হয় পরোটা দিয়ে। নবাব আসাদুল্লাহ যখন বুড়ো বয়সে তিনি আর মাংস চেবাতে পারতেন না, তখন তার যে খানসামা ছিল তারা এই মাটন দিয়ে, পেঁপে দিয়ে, স্পাইসেস দিয়ে একটা কাবাব বানিয়েছিল যেটা মুখে দিয়ে মিলিয়ে যায়। এবার অর্ডার দিয়েছি মাটন হান্ডি বিরিয়ানি। এটা আপনি কলকাতার সাথে এখানে বিরিয়ানির একটু আলাদা। কলকাতায় যেমন আপনার বিরিয়ানিতে আলু পাওয়া যায়, এখানে আওয়াজি কুজিনে আলুর প্রচলন নেই, এবং মাংসের পিসগুলো খুবই ছোটো ছোটো এবং অনেকগুলো থাকে। একটাই নিয়েছি, আমরা 4 জন আছি, দেখি খেয়ে কেমন। কিন্তু একটা কথা বলতে হবে, মাংসগুলো অসাধারণ সেদ্ধ হয়েছে, এত সুন্দর ফ্লেভার। আচ্ছা, এখন আমরা দস্তরখানে খেয়ে আমরা বড় ইমামবাড়া দেখতে এসেছি। এখন 5টা বাজে আছে, আমরা বড় ইমামবাড়ায় এসেছি। চলুন দেখা যাক, ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ করবে কি না, বাইরেটাই দেখো। বড় ইমামবাড়া তৈরি করেছিলেন আসাফউদ্দৌলা 1784 সালে। এর মেন অ্যাট্রাকশন ভুলভুলাইয়া, যা উঠতে গেলে কিন্তু অবশ্যই গাইডের সাহায্য নেবেন, না হলে কিন্তু নিজেরা রাস্তা খুঁজে পাবেন না। এই ভুলভুলাইয়া তৈরি করা হয়েছিল মেনলি শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য, এবং যাতে বিল্ডিং এর এতটা ওয়েট ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর ভুলভুলাইয়াটা তৈরি হয়েছিল কিন্তু চুন, সুরকি, গুড় বা রাইসের খোসা এইসব দিয়ে এটা তৈরি করা হয়েছিল। ভুলভুলাইয়াতে 4টে রাস্তা আছে, যার মধ্যে 3টে ভুল আর একটা সঠিক। আসাফউদ্দৌলা এই প্রকল্পটি করেছিলেন পুরো দুর্ভিক্ষের সময়ে, যার জন্য বহু মানুষের কিন্তু অন্নসংস্থান হয়েছিল। আর সেই কারণেই তার সম্পর্কে প্রবাদ আছে, জিসকো না দে মৌলা উসকো দে আসাফউদ্দৌলা। আচ্ছা, যারা চিকেন কারির ওয়ার্ক খুঁজতে আসবেন তারা কিন্তু অবশ্যই আমিনাবাদ মার্কেটে আসবেন। তো তার আগে একটু চিকেন কারি সম্পর্কে বলে নিই, যেটা কিন্তু প্রথম নূরজাহান, জাহাঙ্গীরের স্ত্রী, তিনি পার্সিয়ান ওয়ার্ক থেকে ইন্সপায়ার্ড হয়ে ভারতে কিন্তু চিকেনের কাজটা শুরু। একসময় নবাবরাই ইউজ করতেন চিকেনের ওয়ার্কগুলো। এখানে 6 রকম থ্রেড ওয়ার্ক ব্যবহার করা হয়, যার মধ্যে সব থেকে রেয়ারেস্ট হচ্ছে জালি, এবং আরেকটা কাজ হচ্ছে তেপচি। আসুন এবার মেন খাবারের জায়গাগুলো একটু দেখাই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ডক্টর ভীমরাও আম্বেদকর উদ্যান, অর্থাৎ যা আম্বেদকর পার্ক নামে পরিচিত, সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতীজির অনুপ্রেরণায় 1995 সালে এটার কাজ শুরু হয়। এখানে আপনারা চাইলে মন করলে আম্বেদকর পার্ক দেখেও কাছাকাছি জ্ঞানেশ্বর পার্ক আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন।
গোমতী নদীর ধারে 108 একর জায়গা নিয়ে এই পার্কটি তৈরি হয়েছে। এক কথায় খুব সুন্দর এই পার্কটি। আজ 5th অক্টোবর, আমরা আবার কলকাতার পথে রওনা দিচ্ছি। সমস্ত ব্যাকপ্যাকিংয়ের কাজ চলছে। আর 30th সেপ্টেম্বরে আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম লখনৌ আগ্রার উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি ফিরছি। আমাদের যাত্রার সমগ্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।